আমি ঝুমি রহমান আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ শো নির্বাচিত খবরে। আজ দিনভর যেই প্রধান খবর আলোচনার খোরাক জুগিয়েছে, যে খবরগুলো ভীষণ রকম জনগুরুত্বপূর্ণ, তেমন কিছু নির্বাচিত খবর ও খবরের নির্মোহ বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। আর আজ আলোচনার জন্য পুরো সময় জুড়ে আমাদের সাথে স্টুডিওতে আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। জাহেদ চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের সাথে উপস্থিত রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনাকেও স্বাগত। এছাড়াও এই আলোচনায় নানান সময়ে একাধিক অতিথি আমাদের সাথে যোগ দেবেন, জানাবেন তাদের মতামত আর বিশ্লেষণ। আজকে নির্বাচিত খবরে যে খবরটি আমরা নির্বাচিত করেছি, সেখানে বলা হচ্ছে কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বন্যা দেখা দিয়েছে, যার খবর আমরা কয়েকদিন ধরেই দেখছিলাম। উজানে পানি কমতে শুরু করলেও নতুন করে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলগুলো। সবচেয়ে অবনতি হয়েছে বান্দরবানে, তলিয়ে গেছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। চরম দুর্ভোগে পড়েছেন চট্টগ্রাম সহ 7 জেলার প্রায় 12 লাখের বেশি মানুষ। দুর্গতদের উদ্ধার তৎপরতা সহ ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। এই নিয়ে একটি প্রতিবেদন রয়েছে আমাদের হাতে, চলুন দেখে আসি। বৃষ্টি কিছুটা কমলেও দুর্ভোগ কমেনি। চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জের মানুষ এখনও বন্যা কবলিত। নিচু এলাকা, গ্রামীণ সড়ক, কৃষিজমি ও বসতভিটায় পানি ওঠায় চরম দুর্ভোগে বানভাসী মানুষ। চট্টগ্রামের সাতকানিয়া ও বাঁশখালী সহ বিভিন্ন উপজেলায় প্রায় 2 লাখ পরিবার এখনো পানিবন্দী। নিচু এলাকায় জমে থাকা পানি সহজে না নামায় খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধ সংকট দেখা দিয়েছে। অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। সেনাবাহিনী সহ বিভিন্ন সরকারি সংস্থা উদ্ধার, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। গত 7 দিনে কক্সবাজারে রেকর্ড 700 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। জেলায় 71টি ইউনিয়নের মধ্যে 69টি ক্ষতিগ্রস্ত। 2 লাখের বেশি মানুষ পানিবন্দী। কোথাও পানি কমলেও প্লাবিত হচ্ছে নতুন এলাকা। রান্না করা খাবার, নিরাপদ পানি ও স্যানিটেশন সংকট এখন বড় চ্যালেঞ্জ। দিন ধরে মানে দাঁড়াই না পারে। কক্সবাজার জেলায় আমাদের 71টি ইউনিয়নের মধ্যে প্রায় 69টি ইউনিয়নই ক্ষতিগ্রস্ত। প্রায় 2 থেকে 2.5 লক্ষ লোক পানিবন্দী আছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি বান্দরবানে। নদ-নদীর পানি বৃদ্ধি ও পাহাড় ধসে জেলার সঙ্গে সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বান্দরবান চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন অংশ তলিয়ে গেছে। বিদ্যুৎ ও মোবাইল নেটওয়ার্কে বিঘ্ন ঘটায় জনদুর্ভোগ বেড়েছে। প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। না পাচ্ছি আমরা খাওয়ার পানি, না পাচ্ছি আমরা কোনো বা আলো বিদ্যুৎ কিছু পাচ্ছি না। বৃদ্ধ লোক আছে অনেক, এনাদের ওষুধ বিসুখ হলে ওষুধের সমস্যা, পানির সমস্যা, থাকার সমস্যা। খাগড়াছড়িতে পানি কমতে শুরু করলেও 27,000-এর বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় 1000 হেক্টর কৃষিজমি ও শত শত মাছের ক্ষেত। হবিগঞ্জে কমছে নদ-নদীর পানি, তবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট বেড়েছে। মৌলভীবাজারে মনু নদীর পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাঁধ ভেঙে প্লাবিত 35টি গ্রামের প্রায় 1.5 লাখ মানুষ দুর্ভোগে রয়েছেন। 16টি আশ্রয়কেন্দ্রে রয়েছেন প্রায় 2000 মানুষ। সাহায্য করতে আছে না, বা কেউ আইয়া কোনো দেখতো আছে না, কেউ ভারও করছে না, আতাই আইয়া উঠতাছন। কয় নদীর বাঙ্গায় আমরা বাড়িঘর সব পানির তলে। একটা মানুষ আন না, কালকে যে রাত্রে 10টার সময় পানিবন্দি তাই বারোই ইসলাম নৌকা দিয়ে উদ্ধার করি মানুষ আনছে। গরু বাইয়া গেছুন আনছি আনছি 4টা পাড়া তুলছি, তা কইয়া লাভ নাই, তা কইতা গিয়ে মাথা খারাপ হয়ে যায়। অন্যদিকে সুনামগঞ্জে শুক্রবার রাত থেকে বৃষ্টি না হলেও মেঘালয়ের ঢলে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বেড়েছে। নিচু এলাকার সড়ক ও বসতভিটায় পানি উঠছে। রাস্তা ডুবাই, অনেক প্যাসেঞ্জার অনেক দূর থেকে আইছে, তারা মন মতো গাড়ি নিয়ে যাইতে পারতেছে না। প্রতি বছর এই দুর্ভোগ কমাতে জরুরি ত্রাণের পাশাপাশি দ্রুত পুনর্বাসন, কৃষি ক্ষতির প্রণোদনা, নিরাপদ পানি নিশ্চিত করা এবং স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ ব্যবস্থার দাবি জানিয়েছেন দুর্গতরা। শেখ নিগার সুলতানা, ওয়ান, ন্যাশনাল ডেস্ক। আমরা মোটামুটি পুরো দেশেরই একটি বন্যার যে চিত্র সেটি দেখছিলাম এই প্রতিবেদনের মধ্য দিয়ে। শুরুতে অধ্যাপক ডক্টর আসিফ মোহাম্মদ শাহান, আপনার কাছে আসি।
বিগত সময়ের সাথে যদি এখনকার এবারের যেই বন্যা ক্ষয়ক্ষতি সবকিছুকে দেখি আপনার কি মনে হচ্ছে বেশি আগের বারে চেয়ে বেশি কিনা, এবং বাংলাদেশকে যেহেতু আমরা জানি যে দুর্যোগ প্রবণ একটি দেশ এবং দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশের বেশ সক্ষমতার কথাও আমরা বিগত সময় শুনে এসেছি, সবকিছু মিলে আসলে কি মনে হচ্ছে পার্বত্য অঞ্চলের যে মানুষ তাদের ক্ষয়ক্ষতি কিন্তু আমরা একটু বেশি দেখছি? ধন্যবাদ আপনাকে। এখনো আসলে পুরো অ্যাসেসমেন্টটা করার মতো সময় আমার মনে হয় এখনো আসেনি, কারণ আমরা জাস্ট ইনফরমেশনগুলো পাচ্ছি, তথ্যগুলো পাচ্ছি, আমরা দেখছি যে জেলাগুলোর কি অবস্থা, এবং একটা বিশাল সংখ্যক মানুষ মানে যেটা আমরা শুনলাম যে কক্সবাজারে 71টা ইউনিয়নের মধ্যে 69টা ইউনিয়ন হচ্ছে গিয়ে অলরেডি ক্ষতিগ্রস্ত। আমরা বান্দরবনের কথা শুনছি, খাগড়াছড়ি, সিলেটের ইস্যু দেখলাম, প্রত্যেকটা জায়গার অবস্থা বেশ, কিন্তু এটার পুরো অ্যাসেসমেন্টটা যে এটা আসলে কতখানি ইস্যু হয়েছে সেটা আসলে এখনো বলা সম্ভব হচ্ছে না। তবে একটা কথা যেটা বলা দরকার যে বাংলাদেশের ওভারঅল আপনি যদি অতীত থেকে আপনি যদি হচ্ছে গিয়ে গত 20-22 বছরের হিস্ট্রি হিসেবে দেখেন, আমাদের কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনার কথা আমরা বলছি, মানে দুর্যোগ হবার পরে বা দুর্যোগ হবার সময় মানুষকে হচ্ছে গিয়ে সরিয়ে নেওয়া, তারপরে ত্রাণের ব্যবস্থা করা, এই জায়গাটায় আমাদের পারফরমেন্স কিন্তু রিলেটিভলি বেশ ভালো। 98 সালের বন্যাটা ছিল একটা ভয়াবহ লেভেলের বন্যা, যেটাতে একটা ধারণা বা শঙ্কা করা হয়েছে যে একটা বিশাল সংখ্যক মানুষজন এতে মারা যাবে, এবং বন্যার তো হচ্ছে গিয়ে শুধুমাত্র বন্যার সময় না, বন্যার পরবর্তী যখন পুনর্বাসনের সময় হয় তখন রোগ শোক এবং এই সংক্রান্ত বিষয়গুলো তো অনেক বেশি বাড়ে। কিন্তু সেই বন্যাটার হ্যান্ডলিং এবং পরবর্তীতে সেইটার লার্নিং থেকে অ্যাডমিনিস্ট্রেশন, উপজেলা লেভেলের অ্যাডমিনিস্ট্রেশন, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, জনপ্রতিনিধি যারা আছেন, সরকারি এসব লোকজন এবং এনজিও কমিউনিটি লোকজন, এটার সমন্বয়ে যে একটা কোঅর্ডিনেটেড ব্যবস্থা হচ্ছে গিয়ে তৈরি করা, সেইটা কিন্তু আমরা খুব ইফেক্টিভলি পরবর্তী সময়ে এটার ব্যবহারটা হচ্ছে গিয়ে আমরা দেখেছি। যেটা আমি বলছিলাম যে এখন আমরা এক্স্যাক্টলি ঠিক জানি না, কিন্তু টিভির খবরে যেটা দেখা যাচ্ছে, অনেকেই যেটা বলছেন যে তাদের কাছে কেউ আসেনি বা তারা সহায়তা পাননি, এইটা যদি হয়, এবং এটা হওয়ার একটা কারণ আছে, একটা প্রধান কারণ আছে, সেটা হচ্ছে আপনি যদি দেখেন যে আমাদের এই মুহূর্তে এই যে আমরা যখন বন্যার সময় আমরা যখন পুনর্বাসনের কথা বলছি, তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা বলছি, তাদেরকে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করবার কথা বলছি, সেখানে কিন্তু হচ্ছে কি ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ার মেম্বার এনাদের বলেন, এনাদের একটা খুব গুরুত্বপূর্ণ রোল থাকে। আমাদের লোকাল গভর্নমেন্ট স্ট্রাকচারটা কিন্তু এই মোমেন্টে খুবই ভালনারেবল একটা সিচুয়েশন আছে। উপজেলা লেভেলে আমাদের কোনো ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ নেই, সেখানে ইউএনও এবং অন্যরাই হচ্ছে গিয়ে সে কাজটা চালাচ্ছেন। জেলা পরিষদের প্রশাসক অ্যাডমিনিস্ট্রেশনই হচ্ছে গিয়ে চালাচ্ছেন। ইউনিয়ন পরিষদের অবস্থা ওই রকম হচ্ছে গিয়ে ভালো না। সো অ্যাজ এ রেজাল্ট অফ দ্যাট মানুষজনের ইনফরমেশন, মানুষজন যে কাকে গিয়ে বলবে যে আমার সমস্যাটা কি, এইটা জানানোর লোকের একটা অভাব খুব সম্ভবত দেখা দিচ্ছে। এবং অ্যাজ আ রেজাল্ট অফ দ্যাট এই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভরা তো ভোটের তাগিদেই হচ্ছে গিয়ে তাদের জন্য হচ্ছে গিয়ে ব্যবস্থা নেন, সেইটা নেওয়ার লোক যদি অভাব পড়ে তাহলে পুরোটাই পড়ছে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের ঘাড়ে। এখন অ্যাডমিনিস্ট্রেশনের আসলে হচ্ছে গিয়ে সেই ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভের যেই রোল, সেই রোলটা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসিয়ালরা সবসময় পালন করতে পারেন না। যদি এখন মানে এগেইন যেটা আমি বললাম যে পুরোপুরি খবর আমাদের কাছে এখনো পুরো এসে আসে, তবে দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে তো সেটি সরকারের মধ্য দিয়েই হয়, একটি সরকারি স্ট্রাকচার রয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা যেমন আছে, কিন্তু সরকারি স্ট্রাকচারটা কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট অফিসিয়ালরা চালান না। সেটার সাথে আমি যেটা বললাম যে ইউনিয়ন পরিষদের চেয়ার মেম্বার, উপজেলা পরিষদের চেয়ার, ভাইস চেয়ার, এলাকার যে কমিউনিটির এনজিও, সিএসও, এই প্রত্যেকটা মিলে যে মেকানিজমটা আছে, সেই মেকানিজমটাই হচ্ছে গিয়ে এদের সবার। আমাদের যে কম্প্রিহেন্সিভ ডিজাস্টার ম্যানেজমেন্ট প্ল্যান যেটা আছে, সেখানে কিন্তু হচ্ছে কি এটা একটা সমন্বিত পদক্ষেপ। এখন এইখানে এই কারণে যে যারা নির্বাচিত জনপ্রতিনিধি তাদের একটা ভূমিকা থাকে, যারা এনজিও যেগুলো তাদের একটা ভূমিকা থাকে। এখন আপনি যদি এই বডিগুলো যদি এখান থেকে উধাও হয়ে যায় বা এই বডিগুলো যদি না থাকে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু পুরো জিনিসটাকে একভাবে সামলাতে পারবে না। সো সেই ধরনের একটা উইকনেস এই জায়গাটাতে হবার একটা পসিবিলিটি আছে। জি, ধন্যবাদ। আমরা আসবো জাহিদ চৌধুরী আপনার কাছে, তবে তার আগে আমাদের দুজন সহকর্মী আমাদের সাথে যুক্ত হয়েছেন। মৌলভীবাজার থেকে আমাদের সহকর্মী রয়েছেন শাহজাহান মিয়া, এবং চট্টগ্রাম থেকে সহকর্মী শাহনেওয়াজ রিটন। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের
রাতের নির্বাচিত খবরে আপনাদের কাছ থেকে বন্যার পরিস্থিতি জানবো, তবে তার আগে আমি একটু জাহেদ চৌধুরীর মন্তব্য শুনবো যে বন্যার ব্যবস্থাপনায় যেটি ডক্টর আসিফ বলছিলেন যে স্থানীয় যারা জনপ্রতিনিধি, যেহেতু এখন নির্বাচিত সরকারের স্থানীয় নির্বাচিত প্রতিনিধি নেই, কিন্তু এই সময়টিতে কিন্তু প্রত্যেকটি এলাকাতেই কিন্তু রাজনৈতিক দলের সক্রিয়তা রয়েছে। সেখানকার যারা স্থানীয় প্রতিনিধি হতে চান সেই জায়গায় তাদের কি কোনো ভূমিকার কোনো ঘাটতি দেখছেন কিনা, বা তারা এখনো সেইভাবে উপস্থিত হতে পারেনি এরকম? ধন্যবাদ আপনাকে। আসলে ডক্টর আসিফ রাইটলি পয়েন্ট আউট করেছেন যে আসলে লোকাল রিপ্রেজেন্টেটিভরা এই সমস্ত সিচুয়েশনে একটা ভাইটাল রোল প্লে করেন, এবং এই মুহূর্তে উপজেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদেও অনেক দিন হয়ে গেছে, নির্বাচন সামনে হবে, এরকম একটা পরিস্থিতি বিরাজ করছে। তো এটা একটা ঘাটতি আছে খুব স্বাভাবিকভাবেই। তবে উনি আরেকটা জিনিস বলেছেন, এটাও আমি অ্যাগ্রিড, যে বাংলাদেশের দীর্ঘদিনের যে এক্সপার্টিস দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে, এটাকে আন্ডারমাইন করার কোনো সুযোগ নেই। আপনি যদি ওয়ার্ল্ড পার্সপেক্টিভে এটা চিন্তা করেন, তাহলে বাংলাদেশ এটা বেটার পজিশনে আছে, বাংলাদেশের এই প্র্যাকটিসটা আছে, এবং বাংলাদেশের মানুষ এই ব্যাপারে সচেতন, সে প্রশাসনে হোক আর জনপ্রতিনিধি হোক কিংবা সাধারণ জনগণই হোক। এখানে রেসপন্সের ব্যাপারে আমি যেটা বলবো, যে আপনি যেমনটি শুরুতেই বললেন কিংবা রিপোর্টে আমরা দেখলাম, যে এটা বৃহত্তর চট্টগ্রাম এবং বৃহত্তর সিলেট, এই দুইটা ডিভিশনও যদি বলি, তাও ডিভিশন দুইটা, এই দুইটা এলাকাতেই বন্যা দেখা দিয়েছে এই মুহূর্তে, এবং ভারী বর্ষণের ফলেই কিন্তু এটা হয়েছে। পাশাপাশি যেটা হলো উজানের ডল, উজান মানে ভারত থেকে আমাদের সব আপস্ট্রিমে ইন্ডিয়া, ভারতে যদি বৃষ্টিপাত বেশি হয়, নদ নদীগুলা এই সমস্ত জায়গায় পানি হঠাৎ করে, আমি বিশেষ করে আমি তো সিলেটের লোক, সেই হিসেবে আমি জানি, আমার চাইল্ডহুড ওইখানে কেটেছে, যে সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার, বিশেষ করে মনু এবং খোয়াই, এই দুইটা আপনি সকালে দেখবেন খালি, বিকালে দেখবেন ভরাট হয়ে গেছে, এবং ওটার বাঁধ ভেঙে গিয়ে হঠাৎ করেই যে কোনো জায়গায় ভয়াবহ বন্যার সৃষ্টি হতে পারে। এবং এটাও হয়েছে এই ক্ষেত্রে। মনু নদীর কয়েক জায়গায় আমি দেখেছি বাঁধ ভেঙে গেছে, খোয়াই নদীতেও ভেঙে গেছে, এইরকম সিচুয়েশন কিন্তু হয়েছে, যে কারণে অনেক এলাকা হঠাৎ করে প্লাবিত হয়েছে। আমরা চিটাগাঙ্গে দেখেছি সামরিক বাহিনীর দুইটা ডিভিশনের, সম্ভবত 24 ডিভিশন এবং 10 ডিভিশন, চিটাগাঙ্গে যে দুইটা ডিভিশন আছে গ্রেটার চিটাগাঙ্গে, এইগুলা সেনা সদস্যরা অ্যাক্টিভলি কাজ করছেন ওইখানে, এবং তারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন ইতিমধ্যে, জনপ্রতিনিধিরা আছেন। গতকালকে আমরা দেখেছি, একদিন আগে বিরোধী দলীয় নেতা ওইখানে গিয়েছিলেন চিটাগাঙ্গে, আজকে আবার সরকারের 2জন প্রতিমন্ত্রীকে অ্যাক্টিভলি ওইখানে কাজ করতে আমরা দেখেছি, এবং রাজনৈতিক কর্মীরা, যেমনটি আপনি বলেছিলেন, যে মেজর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কর্মীরাও কিন্তু মাঠে অ্যাক্টিভ রয়েছেন। সো আমার মনে হয় ওয়ারিড হওয়ার মতো এইরকম কোনো সিচুয়েশন নাই। বরাদ্দ হয়তো এই পর্যায়ে ওই লেভেলে নেই। এখন এই মুহূর্তে প্রাইমারি লেভেলে কি আছে, এটা একটা সিস্টেম আছে, যে প্রাইমারি লেভেলে আপনি রেস্কিউ অপারেশনটা, তাদেরকে উদ্ধার করে সেফ জায়গায় নিয়ে আসতে পারলেন কিনা। এবং আপনি দেখেছেন যে ওইখানে ইলেকট্রিসিটি নেই, এটা একটা ভাইটাল ইলেকট্রিসিটি নেই, দেখেছি বান্দরবনে একেবারে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে, এবং পাহাড়ি এলাকাগুলোতে এমনিতেই পাহাড়ি এলাকাগুলোতে যোগাযোগটা একটু ভালনারেবল সব স্বাভাবিকভাবেই। তখন বন্যা যখন হয়ে যায়, তখন সিচুয়েশনটা আরো ওয়ার্সেন হয়ে যায়, আরো খারাপ হয়ে যায়, এবং সেটাই হয়েছে। সেনাবাহিনীকে আমরা গতকালকেও দেখেছি, আজকেও দেখেছি, যে তারা অ্যাক্টিভলি মুভ করছে এবং রেস্কিউ অপারেশনে তারা পার্টিসিপেট করছে। এবং সরকারি বরাদ্দের ব্যাপারে আমরা গতকালকে দেখেছি যে প্রাইম মিনিস্টার থেকে আলাদা ডিরেকশনস গেছে এবং মন্ত্রীরা ছুটে গেছেন। আমরা হোপফুলি এটা আমাদের বাংলাদেশের জীবনের সাথে সম্পৃক্ত হয়ে আছে বন্যা, এবং আরও অনেক ভয়াবহ বন্যা আমরা 94-তে দেখেছি, 98-তে দেখেছি, 87-র বন্যার কথা আমরা জানি, 87-88-র বন্যার কথা জানি, অনেকগুলা বড় বড় বন্যার এক্সপিরিয়েন্স এই বাংলাদেশের লোকজনা আছে। সুতরাং এইটা এই বর্ষাকালে এসে এই বন্যাটা এখনও এটা মানে একসাথে আসলে ঢাকাতে এবং ওই সমস্ত জায়গাতে ভারী বর্ষণের কারণে এবার বৃষ্টিপাতটা হঠাৎ করে অনেক বেশি। আমরা চিটাগাঙ্গে কি দেখেছি, যে 43 বছরের মধ্যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে, জলাবদ্ধতা বেশি হয়েছে। এবং এখানে আরেকটা কারণও বলা হচ্ছে যে এটা একটা চিটাগাঙ্গে জলাবদ্ধতা হঠাৎ করে অনেক বেড়ে গেলে কেন, খাল খনন কিংবা পানি নিষ্কাশন হয় না। পাশাপাশি বলা হচ্ছে যে এটা এখনো প্রমাণিত না যে কক্সবাজার যে রোডটা হয়েছে, রেলের যে লাইনটা হয়েছে, এই কারণে জলাবদ্ধতা বাড়লো কিনা, এরকম একটা মানে মিডিয়াতে আসছে এরকম, যে এটাও দেখা দরকার। কারণ এর আগে আমরা দেখেছি যে ওই যে কিশোরগঞ্জের বাঁধের কারণে সিলেটে
জলাবদ্ধতা অনেক বেড়ে গেছে এবং এটা প্রমাণিত হয়েছে পরবর্তীতে যে ওই বাঁধটা পরিকল্পিত উপায়ে দেওয়া হয়নি। তো এই সমস্ত সবগুলা জিনিস বিচার বিবেচনায় নেওয়া দরকার এবং জলাবদ্ধতা ঢাকা শহরে আমরা দেখি একটু বৃষ্টি হলে তলিয়ে যাচ্ছে, এগুলো নিয়ে একটু এগুলো দেখবো। যাই হোক, আমার মনে হয় যে এখনো এটাকে যথেষ্ট সতর্কতার সাথে সবাই মোকাবেলা করছে। খুব বড় ধরনের অভিযোগ আসে নাই, কিন্তু সরকারকে সতর্ক থাকতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে। এটা আরও ওয়ার্সেন হতে পারে, আরও খারাপ হতে পারে। বৃষ্টি থেমে গেছে, কিন্তু আপস্ট্রিমের পানির কারণে আজকে যেমন আপনার যে রিপোর্টগুলো আসছে চিটাগাঙ্গে ওরকম বৃষ্টিপাত হয় নাই। ঢাকায় যেমন আজকে সারাদিন বৃষ্টি হচ্ছিল, কিন্তু চিটাগাঙ্গের কথা আসেনি। খাগড়াছড়িতে বৃষ্টি কম হয়েছে, রাঙ্গামাটিতে কম হয়েছে, কিন্তু পানি বেড়েছে বিকজ অফ আপস্ট্রিম থেকে পানি নেমে আসছে। পাহাড়ি 3 দিক থেকে রাঙ্গামাটিতে পানি ঢুকছে, যেটা খবর আসছে। এটা প্রতি বছরই এটা কিন্তু একটি খুব স্বাভাবিক ঘটনা যে উজান থেকে আসে। জি। পাহাড়ি এলাকার যে নদীগুলো আছে, এগুলা আপস্ট্রিমে বৃষ্টি হলে আপনার বাংলাদেশে না হলেও কিন্তু হঠাৎ করে পানিতে ফ্লাডেড হয়ে যেতে পারে, যে কোনো এলাকা ওভারফ্লো করতে পারে, এমবেকমেন্ট বাঁধগুলো ভেঙে যেতে পারে। এটা স্বাভাবিক কিন্তু এটার প্রস্তুতিটা আমাদের কতটুকু আছে, রিলিফ ওয়ার্কটা কতটুকু আছে, এবং পরিস্থিতি যদি আরও খারাপ হয় তাহলে আমরা কি করব, এই প্রিপারেডনেসটা আমাদের কতটুকু আছে, এটা হলো ভাইটাল থিং এই মুহূর্তে। জি ধন্যবাদ। আমরা একটু আমাদের যারা সহকর্মী রয়েছেন, শুরুতে মৌলভীবাজারে শাহজাহান মিয়ার কাছে একটু যেতে চাই। শাহজাহান মিয়া, একটু জানাবেন যে মৌলভীবাজারে বন্যা পরিস্থিতির কি অবস্থা এবং ত্রাণ পাওয়া নিয়ে বা সরকারের পক্ষ থেকে যে সহযোগিতা দেওয়ার কথা সেগুলো পর্যাপ্ত কিনা? ধন্যবাদ। যেটি বলছিলেন, মৌলভীবাজারের সার্বিক পরিস্থিতি, পানি দিন দিন কমতে শুরু করেছে। মৌলভীবাজারের পানি যে সমস্যা ছিল, এখন নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। বিশেষ করে ধলাই নদের বাঁধের একটি অংশ আগেও ভাঙা ছিল, সেই বাঁধের অংশটুকু মেরামত করতে পারে না এই পানি উন্নয়ন বোর্ড বিএসএফ এর বাধার কারণে। আমরা যেমনটি দেখেছি, বীজতলা তলিয়ে গেছে। আমাদের প্রত্যেকটা বাঁধের, যেমন বলেছেন যে প্রত্যেকটা বাঁধে আমাদের যখন কাজ শুরু হয় তখন বন্যা মৌসুমে কাজটা শুরু হয়। আমাদের কাজটা যখন শুকনো মৌসুমে কাজটা শুরু হলে আমাদের এই প্রবলেমটা হয়তো হতো না। বিশেষজ্ঞরা অনেকেই বলছেন, যেমন ত্রাণের বিষয়টা, আমাদের এখানে পর্যাপ্ত ত্রাণ বিতরণ করা হচ্ছে। সাধারণ মানুষ, বিত্তশালীরা নিজ থেকে তারা ত্রাণ দিচ্ছেন। আমাদের প্রত্যেকটা জেলা প্রশাসন থেকে 2টি উপজেলায়, কুলাউড়া এবং রাজনগর উপজেলার জন্য 40 মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি শুকনো খাবার সহ যাবতীয় যা যা প্রয়োজন তারা জেলা প্রশাসনের পক্ষ থেকে দিয়ে যাচ্ছেন। আমাদের মৌলভীবাজার জেলায় এখন কোনো নদীর পানি বিপদসীমার উপর দিয়ে নাই, সব বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একটা জায়গায় তাই আমরা বিপজ্জনক অবস্থায় আছি, সীমান্ত এলাকা দলাই নদীর বাঁধটা আমাদের কাজ করতে দিচ্ছে না এখনো বিএসএফ। বাঁধের মুখে আমরা আছি, সেই কারণে আমাদের সবার বাড়িঘর পানির তলে তলিয়ে যায়। আমরা চাইবো যে বর্তমান সরকার হয়তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের সাথে আলাপ আলোচনা করে আমাদের এই বাঁধটুকু হয়তো তারা পর্যাপ্ত পরিমাণে দিয়ে এলাকার মানুষকে উজ্জীবিত করবেন এবং তাদের বীজতলা সহ যাবতীয় যা কিছু আছে তাদের রক্ষা করবেন। সাধারণ মানুষ খুব কষ্ট করে, প্রায় 40,000 মানুষ পানিবন্দী ছিলেন। পানি শুকিয়ে যাওয়ার পর থেকে তারা যার যার বাড়িতে ফিরছেন এবং যাদের মাছ ছিল, হাঁস ছিল, মুরগ ছিল, সব পানিতে ভেসে নিয়ে গেছে। জি শাহজাহান মিয়া, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাদের সময় দিয়েছেন। আপনার মাধ্যমে জানলাম মৌলভীবাজারের বন্যা পরিস্থিতি কিছুটা যদি বলা যায় যে পানি যেটি বাড়ছিল সেটি কমতে শুরু করেছে। শাহনেওয়াজ রিটন, আপনার কাছে আসবো, তবে তার আগে আমি একটি বিরতি নিয়ে ফিরবো। বিরতির পর চট্টগ্রামের কি বর্তমান অবস্থা এবং এই সংক্রান্ত বিষয়গুলো একটু আলোচনা করব। আপনি যুক্ত থাকুন। দর্শক, নির্বাচিত খবরে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর।
ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাগত আরও একবার নির্বাচিত খবরে। আমরা আলোচনা করছি দেশ জুড়ে যেই বন্যা পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করছি। ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় বন্যার কি পরিস্থিতি রয়েছে। প্রাচীন নগরী ঢাকা নিয়েও আজকে আলোচনা করতে চাই। একসময়ে এই শহরটি ঘিরেছিল নদী, খাল আর প্রাকৃতিক জলধারা। কালের আবর্তে এই শহরের 90% কংক্রিটের আচ্ছাদনে ঢাকা রয়েছে এবং পাশাপাশি সেই যে খালগুলো রয়েছে সেগুলো কিন্তু বেদখল হয়ে গেছে। যথেষ্ট পরিমাণে এই শহরে নর্দমার ব্যবস্থাও নেই, তাই পানি সরার উপায় নেই। একটু বৃষ্টি হলেই রাজধানীবাসীকে জলে হাবুডুবু খেতে হয়, যেটি আমরা হয়তো গত কয়েকদিন ধরেই দেখছি। ঢাকার বাইরে যেমন হচ্ছে তেমনি ঢাকাতেও। বিশেষজ্ঞরা বলছেন সুনির্দিষ্ট সমস্যা ধরে এই ঢাকা শহরের সমাধান করতে হবে। পাশাপাশি আমরা যেটি দেখেছি চট্টগ্রামেও কিন্তু 43 বছরে রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে যেই জলাবদ্ধতা, এবং বিগত সময়ে আমরা দেখেছি যে একটু বৃষ্টি হলেই বিভাগীয় শহরগুলোর যে ডুবে যাওয়া পরিস্থিতি, সেগুলো নিয়ে এবারে আলোচনা করব। আমাদের সহকর্মী, চট্টগ্রামের সহকর্মী রয়েছেন শাহনেওয়াজ রিটন আমাদের সাথে যুক্ত। তার কাছে আগে জানবো, শাহনেওয়াজ একটু জানাবেন যে চট্টগ্রাম শহরের কি অবস্থা। আমরা বিভাগীয় শহরগুলোকে নিয়ে বরাবরই দেখি জলাবদ্ধতা নিয়ে বিভিন্ন পরিকল্পনা থাকে, এতগুলো বছরেও সেই পরিকল্পনার বাস্তবায়ন কতটুকু দেখছেন? যদি শুধুমাত্র যে চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশেরই আসলে এই যে অপরিকল্পিত নগরায়নের একটা বিরূপ প্রভাব আছে এবং সেটির থেকে নিঃসন্দেহে চট্টগ্রাম বিচ্ছিন্ন নয়। আমরা আজকেও একটা রিপোর্ট ছিল আমার যে চট্টগ্রামের 36টি খাল নিয়ে যে জলাবদ্ধতা প্রকল্প, সেই প্রকল্প কাজ শেষ হবে আগামী ফেব্রুয়ারি তো মার্চের দিকে। তখন হয়তো কর্তৃপক্ষ আশা করছে একটা বেটার রেজাল্ট পাবে। সেটি নিঃসন্দেহে পাবে যে 36টি খালকে নতুন করে অ্যাড্রেস করা হয়েছে। সেনাবাহিনীর একটা ইঞ্জিনিয়ারিং কোর সেখানে যুক্ত আছেন। কিন্তু চট্টগ্রাম শহরের আসল পরিসংখ্যান হচ্ছে 104টি খাল ছিল এই চট্টগ্রাম শহরে। তো 36টি খাল পালন করে নিঃসন্দেহে পুরোপুরি জলাবদ্ধমুক্ত নগর আসলে আশা করা যায় না। এবং সেটি নিয়ে নিশ্চয়ই অনেক ধরনের কথাও আছে যে এই যে প্রকল্পটা নেওয়া হচ্ছে সেটির ত্রুটি নিয়ে কথা বলা আছে, যে সেটির যে চট্টগ্রাম শহর থেকে পানিটা নিষ্কাশন হবে, যে সাগরে যাবে অথবা নদী সাগরে যাবে, স্লুইস গেটগুলো একটা সময় এসে বড় ধরনের সংকট তৈরি হবে, সেগুলো নিয়ে নানা কথা আছে। তবে আশার কথা হচ্ছে যে এখন যেটি হয়েছে যে প্রকল্পটা, সেটি নিয়ে নিঃসন্দেহে একটি বড় ধরনের অগ্রগতি হবে। এবং চট্টগ্রাম শহরে এই মুহূর্তে আসলে পানি নেই বললেই চলে। শেষের দিকে কিছুটা হয়তো কিছু কিছু জায়গায় একেবারে যেগুলো নিচু এলাকা, জোয়ার আসলে জোয়ারের সাথে যেহেতু শহরের সাথে একটি সংযোগ আছে, সে কারণে সেটি একটু, কিন্তু এই মুহূর্তে আসলে যে বন্যা অথবা জলাবদ্ধতা যেটি বলি, সেটি শহর থেকে গ্রামে চলে গিয়েছে। গ্রামের অবস্থা ছবি আপনি যদি না আসেন কখনোই কল্পনা করতে পারবেন কিরকম আছে। শত শত বাড়ি ধসে গেছে। বিশেষ করে এখনো অনেক কাঁচা বাড়ি আছে যেগুলো একটু পানি পেলেই সেগুলো নুয়ে যায়, এবং টিনের ঘরগুলো আছে সেগুলো প্রায় 1000 খানেক ঘর কিন্তু ধসে গেছে। তো সরকারি হিসেবেই যে 5 জেলাতে মোটামুটি চট্টগ্রামে 1,88,000 পরিবার একদম পানিবন্দী আছে। তারা মানের ভিতর জীবনযাপন করছে। যে ত্রাণের কথা বলছিলেন, ত্রাণ পৌঁছানোর মতো অনেক জায়গায় সুযোগ নেই। যে স্পিড বোট নিয়ে যেতে হচ্ছে, নৌকাগুলো যাচ্ছে না, নানা ধরনের সংকট, সেগুলো আসলে পরবর্তীতে হয়তো আরো লক্ষ্য করা যাবে। সরকারের পক্ষ থেকে এখানে মন্ত্রীরা আছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে একজন প্রতিমন্ত্রী সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন সমন্বয় করে, অনিন্দ ইসলাম অমিত, এবং একই সঙ্গে আরো যা মন্ত্রী প্রতিমন্ত্রী সংসদ সদস্য যারা আছেন সবাই কাজ করছিলেন। তবে রাইটে আমি একটু আলোচনা শুনছিলাম শুরু দিকে, ডক্টর আসিফ স্যার বলছিলেন যে জনপ্রতিনিধিদের উপস্থিতিটা, এটি আসলে যেমন চট্টগ্রাম নগরের কথা যদি বলি, যে মেয়র ছাড়া এখানে কোনো 41টা ওয়ার্ড আছে, একজন কাউন্সিলর নাই। এটি যদি একজনও থাকতো 41টা ওয়ার্ডে, কিন্তু তার পেছনে 5 জন করে 5 41 200-250 মানুষ কিন্তু এরকম ঝাঁপিয়ে পড়তো। সেটি কিন্তু আমরা লক্ষ্য করিনি যে মেয়রকে এই প্রান্ত থেকে ওই প্রান্ত সকাল থেকে মধ্যরাত অবধি দৌড়াচ্ছেন, এখানে সমস্যা পাচ্ছেন যাচ্ছেন, সেটি আসলে বড় আকারে ধরা পড়ছে। একই কথা কিন্তু গ্রামেও আমরা লক্ষ্য করছি, যে আকারে যে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ, রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ করার কথা, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। উপরের উচ্চ পর্যায় থেকে যথেষ্ট পরিমাণের চাপ দেওয়া হচ্ছে। গতকালকে প্রধানমন্ত্রী সরাসরি কথা বলেছেন চট্টগ্রাম সহ বিভিন্ন জায়গার একদম মাঠ পর্যায়ে কর্মকর্তাদের সঙ্গে। সিভিল সার্জনের সাথে একটু আগে আমি কথা বলছিলাম, তিনি জানাচ্ছিলেন যে তাদের কাছে যথেষ্ট রকমের নির্দেশনা আছে এবং তারা প্রস্তুত
প্রস্তুত আছেন, দুর্যোগ মোকাবেলার জন্য প্রস্তুত আছেন, কিন্তু সেগুলো এক্সিকিউশনের ক্ষেত্রে সেটি আসলে সময় বলে দেবে কি করা হচ্ছে। এবং সবচেয়ে যেটি বলছিলেন যে বন্যার পরবর্তী কিন্তু তাদের বড় চ্যালেঞ্জটা আসে। আজকে কিন্তু আমি একটু আগে আবহাওয়া অফিসের সঙ্গে রাতে কথা বলেছিলাম, মাত্র 26.8 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে সর্বশেষ 24 ঘন্টায়। তার আগের দিন সেটি ছিল প্রায় 3 গুণ, 94.8 মিলিমিটার এরকম। তো আসলে বৃষ্টিপাতটা কমে গিয়েছে এবং সেটা আবহাওয়া অফিস 12টার দিক থেকে যে 3 নম্বর সতর্কতার সঙ্গে সেটি উঠে নিয়ে গেছে। বৃষ্টি হয়তো যেটা মৌসুমী বায়ুর প্রভাবে যে বৃষ্টি, বর্ষাকালীন বৃষ্টি সেটি হবে, কিন্তু বড় আকারের বন্যার জন্য যেটি দায়ী সেটি হবে না। কিন্তু যে জিনিসটি হচ্ছে, আমি একটি পয়েন্ট খুব উল্লেখযোগ্য, আমাদের একজন আলোচক কথা বলছিলেন আসিফ স্যারের সঙ্গে যিনি আছেন, তিনি কথা বলছিলেন যে বান্দরবনে যে বৃষ্টিটা পানি জলাবদ্ধতার কথা বলছিলেন, আমরা খুব নিকট অতীতে তেমন একটি দেখিনি, 2023 সালে একবার এবং 3 বছর পরে এখন দেখছি। বান্দরবনে কেন পানি জমে থাকবে সেটি আসলে গবেষণার বিষয়। চট্টগ্রামের সাতকানিয়া, চকরিয়া এই জায়গাটাতে যে উনি রাইটলি পয়েন্ট আউট করেছেন যে সড়কটি হয়েছে রেলপথটি হয়েছে, সেটির কারণে রেলপথ দিয়ে যে ওই পাশের যে পানিগুলো যথেষ্ট পরিমাণে এই পাশে আসার জন্য যে খাল বলেন অথবা হচ্ছে যে আমরা সেতু বলি সে পর্যাপ্ত ছিল না, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে বিশেষজ্ঞ লেভেলে, সেটি একটি বড় কারণ হতে পারে। কিন্তু বান্দরবানে কেন এত পানি হবে সেটি আসলে গবেষণার বিষয়, যে আমরা আসলে নগরায়নের যে থাবা সেটি পাহাড়ে পর্যন্ত গিয়ে ঠেকেছে এবং এটা অপরিকল্পিতভাবে নিঃসন্দেহে সেটি গবেষণার বিষয়, এবং সেটি যদি যথেষ্টভাবে অ্যাড্রেস করা না হয় ভবিষ্যতে আরো আসলে করুণ অবস্থা লক্ষ্য করা যাবে। চট্টগ্রামে বিশেষ করে যে বান্দরবান এলাকাতে অথবা খাগড়াছড়ি এলাকাতে 2023 সালে একবার অথবা এই সময়টাতে এরকম করে আসলে এত প্রকট আকার ধরা হয়নি। যদিও বলা হচ্ছিল যে আমরা যদি 4 দিন আগে 3-4 দিন এই যে ঘূর্ণিঝড় অথবা যে ঘূর্ণিঝড় না, যে নিম্নচাপটির প্রভাবে যে বৃষ্টিটা হয়েছে 1200 এখন পর্যন্ত 1203.3 মিলিমিটার, 1203.3 মিলিমিটার বৃষ্টি, সেটি রেকর্ড সংখ্যক বৃষ্টি নিঃসন্দেহে। তবে যে জিনিসটি যে ভয়াবহ আকার যেটা বলছিলাম যে মানে এত পানি কেন জমছে এবং এই পানিগুলো কি করে মানে নেমে যাচ্ছে না, এত স্লোলি নামছে, যেটি আসলে নতুন করে একটু করে বৃষ্টি হলে সেটি জমা হয়ে কিন্তু আরো পরিস্থিতি ভয়াবহ হচ্ছে। বৃষ্টি হচ্ছে না, তারপর আমরা দেখছি যে একদম জলাবদ্ধ অবস্থা থই থই করছে মানুষ। সর্বশেষ জমি একটি বিষয়টি শেষ করতে চাই। স্যার যথেষ্ট বলছিলেন যে বাংলাদেশের মানুষ দুর্যোগ প্রবণ মানুষ, তারা লড়াই করতে জানে, বেঁচে থাকতে জানে, একইভাবে ম্যানেজমেন্টও এরকম দুর্যোগ মোকাবেলা করতে করতে অভ্যস্ত। আমাদের চট্টগ্রাম সিভিল সার্জনের কথা বলছিলাম, তিনি বলছেন যে এখানে যেমন দুর্যোগের পরে কি হয়, অনেকে সাপে কাটা হয়, সে সাপে কাটার জন্য তাদের আগাম যে ভ্যানম স্নেক ভ্যানম যেটা আছে সেটি সুরক্ষিত আছে প্রত্যেকটি স্বাস্থ্যকেন্দ্রে। একই সঙ্গে যে বিশুদ্ধকরণ ট্যাবলেট জনস্বাস্থ্য অধিদপ্তরের কাছে তার 3 লক্ষ, সিভিল সার্জনের কাছে 3 লক্ষ, এরকম লাখ দশেক ট্যাবলেট, এরকম কলেরা, চর্মরোগ এরকম হওয়ার জন্য তাদের কিন্তু মেডিকেল টিমগুলো কাজ করছে। অর্থাৎ আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য কিন্তু প্রস্তুতি যে দীর্ঘদিন থেকে বাংলাদেশের যে ঐতিহ্য সেটি কিন্তু নিঃসন্দেহে প্রশংসার দাবিদার, এবং সেটি কিন্তু প্রস্তুতি আছে। মাঠ পর্যায় থেকে যথেষ্ট রকমের চাপ সৃষ্টি করা হচ্ছে, কিন্তু যথেষ্ট পরিমাণে যেটি বলছিলাম যে সাহায্য সহযোগিতা পাওয়ার জন্য যে পথগুলো হচ্ছে দুর্গম পথ, সেখানে মাটি দিয়ে মানুষ যাবে। আগে যেরকম উৎসবের মতো করে যে দুর্যোগে মানুষ ঝাঁপিয়ে পড়তো, যে একটা মানে আবেগ দিয়ে ঝাঁপিয়ে পড়তো, সেটি কিন্তু আমরা আসলে গণমাধ্যম কর্মীরা দেখছি না। শুধুমাত্র উচ্চ পর্যায় থেকে চাপ আছে, মন্ত্রীরা আসছেন, প্রতিমন্ত্রীরা আসছেন, সংসদ সদস্যরা কাজ করছেন, কিন্তু সাধারণের একটা সার্বিক যে ঝাঁপিয়ে পড়ার বিষয়টি সেটি কিন্তু এখন পর্যন্ত অন্তত একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি আসলে দেখিনি। আমরা যখনই যাচ্ছিলাম বিভিন্ন জায়গায় তারা বরাবরই অভিযোগ করছিল যে পর্যাপ্ত তারা ত্রাণ পাচ্ছেন না, অনেক জায়গায় পৌঁছাচ্ছে না, অনেক জায়গায় সরকারি হিসাব হতে তাদের হিসাবের আওতায় আসছে না। এই অভিযোগগুলো কিন্তু জমি সবসময় আসছে। জমি আরেকটি তথ্য দিয়ে শেষ করতে চাই, বিশেষ করে যে ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছিল, এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়নি। তবে চট্টগ্রামের 5 যে জেলায় 40 জনের মৃত্যুর খবর আছে এবং এর মধ্যে 11 জন হচ্ছে শুধু পানিতে ডুবে মারা গেছে। বেশিরভাগই শিশু আসলে পানিতে তলিয়ে গেছে ঢলের মধ্যে, আর বাকি 29 জন হচ্ছে পাহাড় ধস এবং পাহাড় ধস সংক্রান্ত দুর্ঘটনা। সব মিলিয়ে এখন পর্যন্ত 40 জনের মৃত্যুর খবর সরকারিভাবে নিশ্চিত করা হয়েছে। জুমি। জি, শাহনওয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আমাদেরকে সময় দিয়েছেন এবং আপনার মাধ্যমে অনেক তথ্য আমরা জানলাম। ধন্যবাদ। আমরা এবারে ডক্টর আসিফ আপনার কাছে আসি। আমাদের সহকর্মী যেই বক্তব্যগুলো দিচ্ছিলেন এবং তার কথার মধ্য দিয়ে কিন্তু অনেকটাই স্পষ্ট হয়েছে যে যেটি আপনিও বলছিলেন যে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা রয়েছে, স্থানীয় পর্যায়ে যারা রাজনৈতিক চর্চা করে থাকেন, আমি একটু উল্লেখ করতে চাই সামনে স্থানীয় নির্বাচনও রয়েছে। এই যে সাধারণ মানুষের সাহায্যে আসার যেই কমিটমেন্টগুলো তারা নির্বাচনের আগে দেন, আসলে এই মুহূর্তে তাদের এই অনুপস্থিতি মানুষের কাছে কি বার্তা দিচ্ছে? বেসিক্যালি মানে ডেফিনেটলি ওনারা, আমি জানি না ওনারা হয়তো চিন্তা করছেন ইলেকশন তো অক্টোবর এবং অক্টোবরের
পরবর্তী সে সময় পর্যন্ত এখনো হচ্ছে গিয়ে হয়তো তারা তাদের ফিল্ড ইসে করছেন, কারণ এখন আমরা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস ওইরকম মানে মানুষকে সহায়তা করা সেই ব্যাপারটা আমরা সে দেখিনি। কিন্তু আমি একটু আরেকটা ব্যাপার যে ব্যাপারটা যেমন যে কথাটা উনি বলছিলেন খুব গুরুত্বপূর্ণ একটা কথা, যে আপনি যদি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখেন, আমরা যেটা দেখছি 2023-24 এবং তারপরে 2026-এ এটা একটা অস্বাভাবিক ঘটনা। আমরা উত্তরবঙ্গের দিকে বন্যার সেটা আমরা সবসময়ই দেখেছি, পার্বত্য চট্টগ্রাম এবং চট্টগ্রামের এখানে এটা কিন্তু খুব রিসেন্ট একটা ফেনোমেনন। এখন এইটার একটা কারণটা কি? কারণ আমরা তো এখন হচ্ছে গিয়ে এটা নিয়ে মাথা ঘামাচ্ছি, আমরা রেসপন্স রিকভারি এই ফেজে আছি, বাট দেন এটা যদি একটা কন্টিনিউয়াস ট্রেন্ড হয়ে যায় তাহলে তো সেইটাকে ঠেকানোর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আছে। এবং এই ক্ষেত্রে যেমন উনি বলছিলেন 40 জন, আমি খবরে দেখলাম 43 থেকে 44 জনের ইতোমধ্যে প্রাণহানি হয়েছে। এখন দেখুন, আমরা যে জিনিসটা বলি এটা একটা পলিটিক্যাল ইকোনমি আছে। এই যে আমরা বলছি যে এই যে যেমন চট্টগ্রামের কথা বলা হলো, 104টি খাল থাকার কথা, 36টি খাল নিয়ে একটা প্রকল্প হচ্ছে। এই যে খালগুলো দখল হচ্ছে, এই যে রিয়েল এস্টেট কোম্পানি এবং যারা হচ্ছে গিয়ে সেইখানে মানে বাসভূমি তৈরি করার যে কাজটা করছেন, তার ফলে নগরের ভেতরে এই খালগুলোর পানি ধরে রাখার ক্ষমতা এবং সেটা যে হচ্ছে সেটা তো জলাবদ্ধতাকে এসে করছে। আপনি যখন পার্বত্য চট্টগ্রামের দিকে যাচ্ছেন, গত কয়েক বছরে বা তারও আগে থেকে আমরা কি পরিমাণ সেখানে পাহাড় কেটেছি, আমরা সেইখানে হচ্ছে গিয়ে বন জঙ্গল কিভাবে ধ্বংস করেছে। এবং যেটা বলা হয় শুধুমাত্র যে কক্সবাজার টু চট্টগ্রাম যেই রেল লাইনটা করা হয়েছে সেটার জন্য আপনাকে প্রায় 26 কিলোমিটার পাহাড় কাটতে হয়েছে, কয়েক লাখ গাছ হচ্ছে গিয়ে আপনাকে কাটতে হয়েছে। তা আপনি যখন ওই জায়গাটায় এইরকম একটা সিচুয়েশন তৈরি করেন, এই সিচুয়েশনগুলো তো আপনি এটাকে শুধুমাত্র এটাকে অপরিকল্পিত নগরায়ণ শব্দটা না অনেক সময় একটা পলিটিক্যালি নিউট্রাল শব্দ হয়ে যায়, যেন এটার দায়ভার আমাদের সবার। কিন্তু এইখানে তো স্পেসিফিক কিছু গোষ্ঠী বলেন, স্পেসিফিক কিছু সরকারি বেসরকারি লোকজন বলেন, তাদের অ্যাক্টিভিটিস এটার সাথে সরাসরি লিঙ্ক। তো এই ঘটনাগুলো যখন ঘটছে, পাহাড় ধসের মতো ঘটনা, ল্যান্ডস্লাইডের মতো ঘটনা ঘটছে, যেখানে শিশুরা হচ্ছে গিয়ে মারা যাচ্ছে, এটা তো এক অর্থে শুধুমাত্র অপরিকল্পিত কাজ না, এটা তো একটা হত্যাকাণ্ড। এইভাবে কাজগুলো করে আমরা যেই জায়গাগুলোতে আসলে এই ক্রাইসিসগুলো ছিল না, সেই ক্রাইসিসগুলোকে আমরা ডেকে নিয়ে আসছি, এবং এই জায়গাতে হচ্ছে কি এখন মানুষের জীবনহানির মতো ঘটনা ঘটছে। সো এইটাকে তো আপনার পলিটিক্যালি অ্যাড্রেস করতে হবে। এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে যেই সরকার আসছে বা যে ভবিষ্যতে যে সরকারই আসুক, এখানে তো আপনাকে পলিটিক্যালি খুব স্ট্রং পজিশনগুলো আপনার নিতে হবে। কারণ এই ঘটনাগুলো যদি আপনি সামলাতে না পারেন, তাহলে এইখানকার এই পানি ধরে রাখার ক্ষমতা, মানুষের জীবন সে করার ক্ষমতা, এইখানে যে ধরনের হচ্ছে গিয়ে কৃষিকাজ হচ্ছে বা যে ধরনের ব্যবসায়িক কর্মকাণ্ড আপনি করছেন, তার ফলে ওভারঅল যে নেগেটিভ কনসিকুয়েন্সটা পড়ছে সেটার ফল তো আমরা দেখছি, এবং এটা তো কমবে না। আপনি যত এই কাজ করতে থাকবেন তত হচ্ছে কি এটা বাড়তে থাকবে। সো এইটাকে তো আমাদের অ্যাড্রেস করতে হবে। এইটা হচ্ছে কি আমার কাছে মনে হয় অনেক বেশি গুরুত্বপূর্ণ। জি, জাহেদ চৌধুরী, এই বিষয়ে একটু আপনার মন্তব্য জানবো। দেখেন, আমার মনে হয় এটা 88 বন্যার পরে 93-94 সালের দিকে হবে। আমি তখন দৈনিক বাংলায় কাজ করি, তখন ফেপ নিশ্চয়ই আপনার মনে আছে, ফ্লাড অ্যাকশন প্ল্যান নামে বড় ধরনের একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছিল, এবং আমি ওইটা অ্যাজ এ রিপোর্টার আমি এটা কাভার করেছিলাম। ইন্টারন্যাশনাল কনফারেন্সে 3-4 দিন ব্যাপী কনফারেন্সটা হয়েছিল, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সব এক্সপার্টরা এখানে আসছিলেন। এটা 88 বন্যার ফলো আপ হিসেবে, এর পরবর্তীতে যে কেন বন্যা মোকাবেলা আমরা কিভাবে করব, এরপরে ড্যাপ অনেক কিছু আসছে, অনেকগুলো প্রজেক্ট, অনেকগুলো করা হয়েছে। কিন্তু আমরা ঢাকাকে আলটিমেটলি এসে কি দেখেছি, ঢাকাতে 3টা জিনিস যদি আমি পয়েন্ট আউট করি। একটা হলো যে আপনার প্রথমত যে খালগুলা, জলাধারগুলা দখল হয়ে গেছে, এবং এগুলাকে দখলমুক্ত করা যায়নি নানা কারণে। আংশিক হয়েছে, কখনো হয়েছে, আবার পলিটিক্যাল কারণে বন্ধ হয়েছে, আবার প্রভাবশালীদের প্রভাব বিস্তারের কারণে বন্ধ হয়েছে, এই দুর্নীতি হয়েছে, এগুলো নিয়ে নানা কারণে এটা হয়নি। সুতরাং এইটা একটা ভাইটাল জিনিস যে অরিজিনাল যে খালগুলো ছিল, যেগুলো এখনও দখলমুক্ত করা সম্ভব এবং খনন করে ড্রেনেজ সিস্টেমটাকে আপগ্রেডেশনে নিয়ে আসা সম্ভব, এইটা করাটা খুবই জরুরি। আরেকটা হলো অপরিকল্পিত আপনার এই নগরায়ন, যার ফলে যেখানে সেখানে রাস্তাঘাট হচ্ছে, এগুলো কোনো মাস্টার প্ল্যান অনুযায়ী হচ্ছে না, অনেক ক্ষেত্রেই তাই হচ্ছে না। যেমন বান্দরবনের মাস্টার প্ল্যান নিতে, কিন্তু আসলে বাস্তবে বান্দরবনের ক্ষেত্রেও যেটা বলা হচ্ছিল, বান্দরবনে কিন্তু অনেকগুলো ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, অনেকগুলো রাস্তা হয়েছে, কিন্তু এখানে আমরা দেখেছি যে পর্যটকদের সুবিধার জন্য, তারপরে নিরাপত্তা ইস্যুতে
বিভিন্ন কারণে অনেকগুলো রাস্তা হয়েছে। তো এইটার সাথে এই পানি জমে থাকা, তারপরে আপস্ট্রিম থেকে ইন্ডিয়া থেকে যে পানিগুলো আসছে এগুলোর সাথে কোনো সম্পর্ক আছে কিনা, এগুলো যেমনটি বলছিলেন আপনাদের প্রতিনিধি, সেইটা একটা বিষয় আছে। তো এই বিষয়গুলো তো আপনার পরিকল্পনা যেমন দরকার, আপনার বৃষ্টি আর ইয়েটাও চেঞ্জ হয়েছে, ডাইমেনশনটা চেঞ্জ হয়েছে। আমরা যেমন বললাম যে চিটাগাংয়ের রেল লাইনকে দায়ী করা হচ্ছে, কিশোরগঞ্জের এই রাস্তাকে দায়ী করা হচ্ছে, এরকম বেশ কিছু আপনার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে যেগুলা এই বন্যার পিছনে কাজ করছে। আবার আমাদের বৃষ্টিপাতের ইয়েটাও টোটাল ওয়েদার ইয়েটাও চেঞ্জ হচ্ছে। আগে যেভাবে হচ্ছিল, যে সময় হচ্ছিল, এখন সময়টাও চেঞ্জ হয়ে আসছে, এটাকে গুরুত্ব দেওয়া। আর চিটাগাংয়ের ক্ষেত্রে যেটা বলা হচ্ছিল যে 104টা খাল ছিল 36টার কথা দেখছি, এবং 36টা নিয়ে অনেক বিতর্ক হচ্ছে যে এই সময়ে ওই প্রথমবার যখন জলাবদ্ধতা বেশি হলো তখন বলা হলো যে এটা মানে এটার কারণেই জলাবদ্ধতা আরেকটু বেশি হয়ে গেছে, পরে এটা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করার পরে একটু পরিস্থিতির উন্নতি হয়েছে। ঢাকার ক্ষেত্রে আমরা কিন্তু বারবারই দেখছি যে পানি জমছে। এখন আমার কথা হলো, এটা একটা কথা বলা হচ্ছে যে এই পানিটা কতটুকু সময় থাকছে কিংবা কতটুকু জমছে। তাৎক্ষণিকভাবে অনেক জায়গায় এটা ঠিক যে অনেক জায়গায় হয়তো আপনার 6 ঘন্টা পরে পানি আবার চলেও যাচ্ছে, কিন্তু এই 6 ঘন্টায় যে সময়টা হচ্ছে কিংবা বৃষ্টিপাত যখন বেশি হয়ে যাচ্ছে তখন এটা আর ধারণ করতে পারছে না, আমাদের খাল যেগুলো আছে কিংবা ড্রেনেজ সিস্টেম আছে এটা ধারণ করতে পারছে না। চিটাগাংয়ের দুঃখ, চাকতাই খাল, এটা আমরা তো শুনে আসছি একবারে অতীত থেকে। তো এই বারবারই এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তো এখন এগুলোকে আইডেন্টিফাই করা, এখনকার যে বন্যা এটা সিজনাল কিংবা এর বাইরে হয়তো কিছু এডিশনাল বিষয়, অতি বৃষ্টিপাত এটা আসছে, কিন্তু এটা এখনও ম্যাসিভ কিছু না, এটা মনে রাখতে হবে যে এখনকার বন্যা দুইটা নির্দিষ্ট এলাকায় হয়েছে, এখনও এটা ম্যাসিভ কিছু না। এর চেয়ে অনেক বড় বন্যা আমাদেরকে সারা দেশব্যাপী মোকাবেলা করতে হতে পারে। এটার জন্য আমাদের প্রস্তুতিটা কেমন আছে, এখনও সময় বাকি রয়ে গেছে বর্ষাকালে। সো এইটা একটা ভাইটাল জিনিস, তাই আপনার এইদিকে দেখতে হবে। আর জনপ্রতিনিধির কথাটা তো উনি স্পষ্ট করেই বললেন যে চিটাগাংয়ে এক মেয়র আছেন, উনি অ্যাক্টিভ আছেন, কিন্তু ওনার বাহিনী কোথায়, ওনার কমিশনাররা নাই, ইলেক্টেড জনপ্রতিনিধি নাই। আর সাধারণ লোকজনের পার্টিসিপেট কিংবা পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যারা অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের পার্টিসিপেশনটা আমার মনে হচ্ছে তারা মনে করছেন যে বন্যাটা এখনো ওই লেভেলের না, যে কারণে তারা মনে করছেন যে সরকারি এনাফ কিংবা জনপ্রতিনিধিরাই এনাফ এটাকে ট্যাকেল করার জন্য। এখনো মাস পার্টিসিপেশনটা কখন হয়, যখন এটা ম্যাসিভ আকার ধারণ করে, এটাই আমার কাছে মনে হয়। জি ধন্যবাদ। এবং এই বন্যার পরবর্তী সময় সবচেয়ে জরুরি হয়ে পড়ে সেটি হচ্ছে স্বাস্থ্য ব্যবস্থা, তাদের স্বাস্থ্য সুবিধা দেয়া। এবং আজকে কিন্তু প্রধানমন্ত্রীর স্বাস্থ্যের খাত নিয়ে বাংলাদেশের নানান দিক নির্দেশনা দিয়েছেন, সেটা নিয়ে আলোচনা করব। তবে একটি বিরতি নিয়ে ফিরছি। দর্শক, নির্বাচিত খবরে একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। স্বাগত আরও একবার নির্বাচিত খবরে। আজ এই মুহূর্তে যেই খবরটি আলোচনার জন্য বেছে নিয়েছি, সেখানে প্রধানমন্ত্রী আজ স্বাস্থ্য খাত নিয়ে যে বক্তব্যগুলো দিয়েছেন সেগুলোর কথা বলা হচ্ছে, এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রান্তিক পর্যায়ে গিয়ে সেবা দেওয়ার আহ্বান কিন্তু জানিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়াও তিনি চিকিৎসা সেবা নিশ্চিত করতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে 101 শয্যায় উন্নীত করার কথাও জানিয়েছেন। এই বিষয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেটি একটু শুনে আসতে চাই। যেটা বললো এটা কি ওই যে ইউকেতে যে জিপি সিস্টেম আছে ওই টাইপের তো কিছু, এটা তো ভাই আপনাদেরকে করতে হবে। আর এই জিনিসটা আপনাদেরকে যদি আপনারা একমাত্র আমার কাছে যেটা ধারণা বুঝি, যেটা আপনারা যদি আমরা গভর্নমেন্ট থেকে পলিটিশিয়ানরা আমরা রেডি আছি, কিন্তু এটা তো আপনাদেরকে এগ্রি করতে হবে করার জন্য, আপনাদেরকে এগ্রি করতে হবে। বিশেষ করে বড় ডাক্তার যারা আছেন আপনাদেরকে এগ্রি করতে হবে যে হ্যাঁ আমরা রেফারেল সিস্টেমে যাবো। আমি বলতে চাচ্ছিলাম না কথাটা, বাট এখন না বলেও থাকতে পারলাম না এইটা এই সিস্টেমটা। এবং স্বাভাবিকভাবে ভোটের জন্য আমি যদি গ্রামে যেতে পারি তাহলে চিকিৎসা দেওয়ার জন্য পবিত্র দায়িত্ব হিসেবে আপনি কেন উপজেলা বা ইউনিয়ন পর্যায়ে যাবেন না, তাই না? আমরা যেরকম উপজেলা হাসপাতাল যেটা আছে 50 বেডের আছে,
এই হাসপাতালটাকে আমরা 100-তে নেওয়ার চেষ্টা করছি। আমরা যেটা প্ল্যান করছি আগামী 5 বছরের মধ্যে সকল উপজেলার 50 বেডের হাসপাতাল বা চিকিৎসাদের হাসপাতাল 100তে করবো এবং ওখানে ল্যাব ফ্যাসিলিটি সহ অন্যান্য ফ্যাসিলিটি গড়ে তুলতে যাচ্ছি, যাতে এই যে আপনার কাছে 700 রোগী 2 দিনে আসলো, এই 700 আসার পরিমাণটা যাতে কমে যায়। আমরা শুনছিলাম প্রধানমন্ত্রীর বক্তব্য। ডক্টর আসিফ, আপনার কাছে আসি যে তিনি কিন্তু একটি স্পষ্ট বার্তা চিকিৎসকদের দিয়েছেন যে একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা যেটি দেখেছি, এবং তিনি কিন্তু একটি সবচেয়ে বড় যে জোরটি দিয়েছেন যে ঢাকার বাইরে থেকে অধিকাংশ সবচেয়ে বেশি পরিমাণে মানুষ ঢাকায় চিকিৎসা নিতে কেন আসেন, কেন তাদের নিজেদের এলাকায় তারা চিকিৎসা নিতে পারেন না, সেটির জন্য কিন্তু চিকিৎসকদের দায়িত্বের কথাটিও তিনি স্মরণ করিয়ে দিয়েছেন। এই জায়গাটিতে আসলে আপনার কি মনে হয় প্রধানমন্ত্রীর এই বার্তা কোনো পরিবর্তনের বার্তা হলো? দেখুন, মানে প্রধানমন্ত্রী এটা বলেছেন, এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমার যেটা মনে হয় যে এই ধরনের কথাবার্তা যে আমরা এই প্রথমবারের মতো শুনছি তা কিন্তু না, বা এই যে সমস্যা যেটা আছে সেটার কথা যেটা আমরা বলছি সেটাও যে নতুন সমস্যা সেটা না, সেটা আগেও ছিল। এখানে আমি একটু অন্যভাবে কথাটা বলি, মানে আই হ্যাভ নো ডিসএগ্রিমেন্ট উইথ দ্য পয়েন্ট দ্যাট হি হ্যাজ মেড, দ্যাট অফকোর্স আমাদের হচ্ছে গিয়ে মানে ডাক্তারদের যে মানে উপস্থিতি অনুপস্থিতি যে ব্যাপারটা তিনি এনেছেন সেটা ঠিক আছে, বাট এট দ্য সেম টাইম এখানে আরও একটা ব্যাপারও আছে, সেটা হচ্ছে যে অফকোর্স ডাক্তাররা যে ওইখানে যেতে অনেক সময় হচ্ছে গিয়ে থাকেন না বা হচ্ছে গিয়ে পাওয়া যায় না, সেটার পেছনে কিন্তু হচ্ছে কি উপজেলা পর্যায়ে আপনি শুধুমাত্র এই হসপিটাল বা 100 শয্যা বিষয় এটা করলেই হবে না। ডাক্তার থাকার জন্য যেই এনভায়রনমেন্টটা দরকার হবে, তারও তো থাকার জায়গা, তারও নিরাপত্তা, তার জন্য হচ্ছে গিয়ে ওষুধ বা অন্যান্য জিনিসপত্র বা হচ্ছে যে মেডিকেল ইনস্ট্রুমেন্ট দরকার, সে সব কিছু তো আপনাকে হচ্ছে গিয়ে প্রোভাইড করতে হবে। মানে একটা হচ্ছে গিয়ে মানে কম্প্রিহেন্সিভ একটা মানে সিস্টেম তো আপনার হচ্ছে গিয়ে সেখানে ডেভেলপ করতে হবে। শুধু ডাক্তারের সংখ্যা সেখানে বাড়িয়ে আপনি হচ্ছে গিয়ে সবকিছু করতে পারবেন না, বা ডাক্তারের ওইখানে থাকার জন্য যেই বিষয়গুলো দরকার সেগুলোও আপনাকে হচ্ছে গিয়ে নিশ্চিত করতে হবে। অফকোর্স ওগুলো করার সাপেক্ষে আমরা ডাক্তার যদি এরপরেও যদি না থাকেন বা না পাওয়া যায় সেটা নিয়ে আমরা প্রশ্ন তুলতেই পারি, অবশ্যই তুলবো, বা যেটা বললেন, বাট শুধুমাত্র এটা একটা মহান দায়িত্ব পালন করতেই যেতে হবে। দায়িত্ব সবার জন্যই মহান, সবাইকেই হচ্ছে গিয়ে সেই কাজটা করতে হবে, বাট অ্যাট দ্য সেম টাইম তাদের যে ইস্যুটা সেটাকেও আমাদের চিন্তা করে আমার মনে হয়। কারণ আমরা যখন পলিসির কথা বলছি, মানে উনি তো নিশ্চয়ই যে বক্তব্যটা দিচ্ছেন সেটা তো একটা পলিসি ডাইমেনশন আছে। উনি তো হচ্ছে গিয়ে যেমন উনি রেফারেল সিস্টেম ডেভেলপের কথা বললেন যেটা, সেটা তো একটা পলিসি ডাইমেনশন আছে। সো পলিসি ডাইমেনশন কিন্তু শুধুমাত্র একটা মোরাল গ্রাউন্ডে হয় না, সেখানে হচ্ছে গিয়ে আপনার এটার যে কস্ট বেনিফিট অন্যান্য যে ইস্যুগুলো আছে সবগুলো চিন্তা ভাবনা করেই হচ্ছে গিয়ে আমাদের করতে হয়। ওনার পয়েন্টটা ভ্যালিড, উই ডেফিনেটলি শুড ফোকাস অন ইট, বাট আই হোপ দ্যাট হচ্ছে এই জিনিসটা নিয়ে যদি পলিসি লেভেলে কাজ করে তাহলে এটার পলিসি অ্যাঙ্গেলগুলোকে আমরা ঠিকঠাক মতো বিচার বিবেচনা করে তারপরে আমরা হচ্ছে গিয়ে উপযুক্ত। বেশ কিছু হাসপাতালে কিন্তু আমরা দেখি যে পর্যাপ্ত যেই চিকিৎসা সরঞ্জাম সেগুলো কোথাও সেগুলোর ঘাটতি থাকে, কোথাও সরঞ্জাম থাকলেও সেটি চালানোর মতো সক্ষমতা কারিগরি লোক, তো সেই সমন্বয়ের জায়গাগুলো আমরা তো একটি দীর্ঘ সময়ের সরকার ব্যবস্থা দেখে এসেছি, স্বাস্থ্য খাতে অনেক উন্নয়নের কথা বলেছি, সেই জায়গাগুলো থেকে আসলে এই সরকারের কতটুকু তারা গুরুত্ব দিচ্ছে বলে মনে হচ্ছে? দেখুন, এখন পর্যন্ত তো মানে আমি একদম সরাসরি হচ্ছে কি সেভাবে সমালোচনা করতে চাই না, সময় তো আসলে খুব বেশি যায়নি, বাট হ্যাভিং সেড দ্যাট এইটা ডিপেন্ড করবে হচ্ছে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী বা যিনি আছেন তার আসলে ফোকাসটা কোন দিকে, উনি আসলে এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে ফোকাস দিচ্ছেন কিনা, এই জায়গাগুলোতে হচ্ছে গিয়ে উনি পলিসি বা প্রোগ্রামেটিক ইন্টারভেনশন ডিজাইন করার চেষ্টা করছেন কিনা। এখন পর্যন্ত উনি স্বাস্থ্য সেবাকে আরো বেটার করার যেটা কাজ করছেন সেটা মোর আমরা যেটা দেখছি যে উনি যে জায়গাগুলোতে ফোকাস করছেন সেটা আসলে এই টেকনিক্যাল এবং হচ্ছে গিয়ে মেডিকেল ইস্যুর দিকে খুব একটা জোর উনি দিচ্ছেন বলে এখনো মনে হচ্ছে না। বাট যেটা হচ্ছে যে আজকের এই বক্তব্য এবং সেটার প্রেক্ষিতে, কারণ আমরা যেটা বলি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যেটা হয় অনেক সময় প্রধানমন্ত্রীর বক্তব্যটি একটা পলিসি ডিসিশন হিসেবে চলে আসে, যদি হচ্ছে গিয়ে সেইভাবে এটাকে ট্রান্সলেট করা হয় দেন উই উইল প্রবলি মুভ ইন দ্য রাইট ডিরেকশন। জি, ধন্যবাদ। আমরা জাহিদ চৌধুরী আপনার মন্তব্য শুনবো, এর পরবর্তীতে আমরা পত্রিকার কিছু খবর নিয়ে আলোচনা করব, আপনি বলুন। জি, আমি আজকে প্রধানমন্ত্রীর এই অনুষ্ঠানের ওনার যে বক্তব্য এবং সার্বিকভাবে উনি দীর্ঘ সময় ঢাকা মেডিকেলে অবস্থান করছিলেন এবং ঢাকা মেডিকেল কলেজের 81তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। তো উনি শুধু বক্তৃতা নয়, উনি আরও অনেকগুলা সামগ্রিকভাবে বাংলাদেশে মেডিকেল কলেজগুলোর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এবং ফ্যাসিলিটি এনহ্যান্স করার জন্য ছাত্রছাত্রী, শিক্ষক, ডাক্তার সবার জন্য
যে সুবিধাগুলো এনশিওর করা হচ্ছে, চলমান যে প্রজেক্ট আছে এবং নতুন যে প্রজেক্টগুলো নেওয়া হয়েছে, এর উপর একটা ডিটেলস ব্রিফিং, প্রায় 3 ঘন্টা একটা ব্রিফিংস। আমি একটা ভিডিও রেকর্ডেড, লাইভ ভিডিও রেকর্ডেড পার্টটা আমি দীর্ঘ সময় ধরে শুনছিলাম কিউরিসিটি থেকে সন্ধ্যার দিকে বসে। তো তখন আমি দেখলাম যে অনেকগুলো বিষয় এখানে আসছে এবং উনি এইতে কিউরিয়াস হচ্ছেন, বিভিন্ন বিষয়ে ইনস্ট্রাকশন দিচ্ছিলেন, কথা বলছিলেন। প্রজেক্ট ডাইরেক্টর যারা আছেন এবং যারা দায়িত্বশীল আছেন এটার সাথে, তাদের সাথে কথা বলছিলেন। আমার মনে হয় যে এই সব জিনিস মিলে প্রধানমন্ত্রী যদি এখানে কনসেন্ট্রেট করেন এবং কম্প্রিহেন্সিভ একটা প্ল্যান অফ অ্যাকশন নেন আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য। কারণ আপনারা জানেন যে প্রতি বছর আমাদের বাংলাদেশ থেকে প্রচুর মানুষ প্রতিবেশী দেশ ভারতে, ব্যাংককে, সিঙ্গাপুরে, ইভেন লন্ডনে, বিভিন্ন জায়গায়, ইদানিং চীনে চিকিৎসার জন্য যাচ্ছে এবং আমার প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ হচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশে যথেষ্ট দক্ষ, অভিজ্ঞ, ভালো ডাক্তার আছেন। আমরা ফ্যাসিলিটিগুলো যদি এনশিওর করতে পারি, আরও বাড়াতে পারি এবং এখানে যে সমস্ত জায়গায় আমাদের গ্যাপগুলো আছে ওই সমস্ত জায়গা থেকে শিক্ষা নিয়ে যে ভারতে কেন যাচ্ছে, আমার এখানে কেন হচ্ছে না, এইটা যদি আমরা এখানে এনশিওর করতে পারি, লোকালি স্পেশালাইজ হসপিটালগুলো যদি ইনক্রিজ করতে পারি, শুধু তাই না, আপনার অ্যাটলিস্ট প্রাথমিকভাবে আপনি বিভাগীয় পর্যায়ে, পরবর্তীতে যদি জেলা পর্যায়ে আমরা যদি স্পেশালাইজ হসপিটাল সরকারি এবং বেসরকারি উদ্যোগে এনশিওর করতে পারি একটা মাস্টার প্ল্যানের আন্ডারে গিয়ে, আমার মনে হয় এই যে বাইরে যাওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে। শুধু তাই নয়, আমাদের চিকিৎসা ক্ষেত্রে মানুষের এই চিকিৎসা সেবাটা তো একটা মৌলিক চাহিদা এবং মৌলিক সেবা, এটাকে এনশিওর করতে হবে এবং এনশিওর করার জন্য যদি কোনো একটা সরকার, বর্তমান সরকার যদি চেষ্টা করে, উদ্যোগী হয়, তাহলে অনেক কিছু করার এই খাতে করার সুযোগটা রয়েছে, এটা আমার কাছে মনে হয়েছে। এবং প্রধানমন্ত্রীর আজকের যে আগ্রহটুকু আমি দেখেছি এই অ্যাক্টিভিটিসে, এটা যদি মানে বাস্তবে রূপায়ণ হয়, আর যদি ফলো আপ হয় এবং আরও যে সমস্ত জায়গায় সমস্যাগুলো আছে এগুলো যদি চিহ্নিত করে আগাতে পারে সরকার, তাইলে স্বাস্থ্যক্ষেত্রে একটা চেঞ্জ হতো দেখতে পারবো। আর ডাক্তারদের ক্ষেত্রে ডাক্তারদের সহযোগিতাটা গুরুত্বপূর্ণ। আজকে উনি খুব শক্ত করে বলেন না, আপনি দেখছেন উনি হেসিটেট করছিলেন যে আপনারা রাজি হবেন কিনা। মানে যেমনটি ডক্টর আসিফ বলছিলেন যে আসলে বাস্তবতার সাথে মিল রেখে আমি শুধুমাত্র একটা সিদ্ধান্ত চাপিয়ে দিলাম আর ডাক্তাররা এটা তার চাকরি রক্ষার্থে উপজেলায় চলে যাবেন, বিশেষজ্ঞ ডাক্তাররা, এই ধরনের ভাবার কোনো কারণ নেই। আপনি টোটাল একটা প্ল্যান করতে হবে, তাইলে হয়তো অন্যরাও আগ্রহী হবে এবং তারা যেতে বাধ্য হবে। জি জি, ধন্যবাদ। আমরা এবার একটু আজকের কিছু অনলাইন পত্রিকা দেখে আসতে চাই। যে আলোচনাগুলো করলাম তার বাইরের কিছু বিষয় নিয়ে কথা বলবো, যেটি একেবারে সাম্প্রতিক একটি সড়ক দুর্ঘটনা। আমরা সন্ধ্যায় দেখেছি যে ট্রাক উল্টে সড়কে ডিম কুড়ানোর সময় বাস চাপায় 5 জন নিহত হয়েছে এবং কাফনের কাপড় খুলে শেষবারের মতো ছোট মুখটি দেখবেন এমন স্বজনও নেই। আমরা যেটি দেখছি যে হাম এবং হামের পরবর্তী হামের মৃত্যু, যেটি বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে এবং এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করতে চাই। শেখ হাসিনার উদ্দেশ্যে চিফ প্রসিকিউটর তিনি বলেছেন, ডিসেম্বর জানুয়ারি নয়, আপনাকে তো আমরা কালকেই চাই বিচার করার জন্য, তিনি কিন্তু মন্তব্য করেছেন। এই বিষয়ে কিছু বলতে চান কিনা? জুলাই ফাউন্ডেশন এই অনুষ্ঠানটা আজকে আয়োজন করেছিল, আমরা জানি শিল্পকলাতে এই অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এবং এখানে প্রেজেন্ট চিফ প্রসিকিউটর এবং ইমিডিয়েট পাস যে চিফ প্রসিকিউটর ছিলেন তারা বক্তব্য দিয়েছেন, অন্যান্য অনেকেই এখানে কথা বলেছেন। তো এখানে শেখ হাসিনার কালকে যে রয়টার্সে যে ইন্টারভিউ ছিল, এইটার কাউন্টার হিসেবে চিফ প্রসিকিউটরের কাছ থেকে এই কথাটা আসছে যে আমরা তো, এবং এটা নিয়ে আজকে নাহিদ ইসলামও কথা বলেছেন, গতকালকেও কথা বলেছেন যে জুলাই আপনি ডিসেম্বরে আসবেন না জানুয়ারি আসবেন সেটা ফ্যাক্টর নয়, আপনাকে তো আমরা চাচ্ছি এখনই আপনি আসেন এবং আমরা আপনাকে বিচারের মুখোমুখি করতে চাই, এই জন্য আপনাকে আমরা চাচ্ছি। তো এইটা রাইটলি চিফ প্রসিকিউটর তার এই স্ট্যান্সটা গভর্নমেন্টের এবং আইএসসিটির একজন মানে যেখান থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রায়টি হয়েছে, তার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে, রাইটলি উনি এটা বলেছেন, ওনার অবস্থান থেকে এটা বলেছেন। এবং শুধু তাই নয়, আমরা এখানে ইমিডিয়েট পাস চিফ প্রসিকিউটর যে কথাগুলো বলছেন যে আমরা যদি সঠিকভাবে এই জুলাই হত্যাকাণ্ডে যারা জড়িত ছিল
গত 17 বছরের হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ আসাদুজ্জামান কামাল সহ যারা জড়িত ছিলেন এবং প্রমাণিত হয়েছে আদালতের মাধ্যমে, তাদের বিচার যদি নিশ্চিত করতে না পারি, তাইলে এটার চেয়ে বড় ব্যর্থতা বর্তমান সরকারের এবং আমাদের দেশবাসীর কিছু থাকবে না। এবং ভবিষ্যতে মানুষজন এই দেশের স্বার্থ রক্ষার্থে এরকম অকাতরে প্রাণ দিবে কিনা, এই প্রশ্নটা কিন্তু আসবে বারবার সামনে। জি জি, ধন্যবাদ। আমরা এবার একটু বিবিসি বাংলার নিউজ দেখতে চাই। সেখানে বিরল কোরাল রেড কুকরি বা কমলাবতী সাপের সংখ্যা বাংলাদেশে কিভাবে বাড়লো, একটি সাপের বিস্তৃতি নিয়ে তিনি করেছেন। এই খবরটি আমরা দেখেছি যে জুলাই যোদ্ধাদেরকে নিয়ে বিবিসি একটি প্রতিবেদন দিয়েছে, সেটি গতকালে, এবং শেখ হাসিনার দেশে ফেরার বক্তব্য নিয়ে একটি আলোচনা। এই বিষয়গুলোই আজকে শেষ করব আজকের আয়োজন। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। কাল আবারও দেখা হবে। শুভরাত্রি।